সেই আহ্বানে সুখদেব গোস্বামীর আগমন হয়েছিল তার পুত্র রূপে। এই ভাগবত, দুই ভাগবত, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। তো দুইটি ভাগবত প্রয়োজন। এইভাবে ভাগবত, ব্যক্তি ভাগবতের প্রয়োজন ভাগবতকে ধারণ করে প্রচার করার জন্য। তাই জগন্নাথের সেখানে উনি জগন্নাথ মন্দিরে ছিলেন, পুরীর ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই জন্য উনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু এই তো গ্রন্থ লিখলাম, আমি এখানে চাকরিতে আছি, আমার বয়স হয়েছে, এটা প্রচার করার জন্য বিদগ্ধ এক পুরুষ চাই। তাই জগন্নাথের চরণ কমলে কাতর ভাবে প্রার্থনা করলেন। সেই জগতার আহ্বানে ভক্তি সিদ্ধান্তের আগমন হলেন। এই 4 ফাল্গুন পঞ্চমী, কৃষ্ণপক্ষ ফাল্গুন, গোবিন্দ মাসের পঞ্চমী তিথে বিকাল বেলা 2:30টার সময় 1974 বরদণ্ড রোডে জগদীশ মন্দিরের কাছে নারায়ণ ছাতা ভক্তি বিনোদ ঠাকুরের নিবাস স্থান, ম্যাজিস্ট্রেট কোয়ার্টার, সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হলেন। জয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে। 1869 মহাত্মা গান্ধী, তার 5 বছর পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই আবির্ভূত দিব্য বালক, যেন কেউ বলে নারীটা পৈতার মতো এবং না হলে একটা পৈতার নিশান তার শরীরে দেখা যাচ্ছে। এইভাবে সেই দিব্য বালকের রক্ষণ সব কিছু করতে থাকলেন। এইভাবে পুরীতে উনি যখন 6 মাস পর, এই যে এরপরে 6 মাস পরে রথযাত্রার সময় নারায়ণ জগদীশ মন্দিরের কাছে এসে রথ দাঁড়িয়ে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন। 3 দিনের পরে মাতার নাম ছিল ভগবতী দেবী। ভগবতী দেবী ছেলে 6 মাসের ছেলেকে নিয়ে জগন্নাথের চরণে দিলেন। ছোট বাচ্চা জগন্নাথকে এইভাবে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করেছে। আর জগন্নাথ খুশি হয়ে আজ এক মালা উপরে ফেলেছে। তখন পান্ডারা বলছে, মা তোমার এই ছেলে মহাপুরুষ হবে। আর ভগবতী দেবীর চোখে আনন্দ বাড়ি অশ্রু এলো। এইভাবে কিছুদিন পরে তাকে জগন্নাথের সোনার থালার মহাপ্রসাদ বিমলা দেবীর মন্দিরে প্রথমে যান। সেই থালার থেকে প্রসাদ নিয়ে তার অন্নপ্রাশন হলো। এই জন্য তার নাম হলো বিমলা প্রসাদ। বিমলা প্রসাদ 5 বছরে বিলক্ষণ শিশু, 5 বছরের বয়সে গীতা মুখস্থ করে ফেলেছে। 10 মাস অবধি সেখানে ছিলেন। 10 মাসের পরে ভক্তি বিনোদের ট্রান্সফার হয়ে যায় রানাঘাটে, নবদ্বীপের কাছে। এই ছোট বাচ্চাকে নিয়ে ভগবতী দেবী পালকি সহযোগে উড়িষ্যা, পুরী থেকে রানাঘাট, এইভাবে আলাদা আলাদা স্থানে থাকেন। শিশু 5ম বৎসরে গীতা মুখস্থ করেন। ছোটবেলায় ভক্তি বিনোদ খুবই, শিশুদের অনেক ছেলে মেয়ে ছিল। 5ম সন্তান মনে হয়, 5ম পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। তবে একবার ভক্তি বিনোদ ঠাকুর আম এনেছিল। আর আগে শিক্ষা দিয়েছিলেন ভক্তি বিনোদ ঠাকুর ছেলে, বাচ্চারা এই যে ভগবানের সেবা করবে, এখানে সেখানে বাইরে গিয়ে শাসন করতে হয়। আজকের ভক্তরা বাচ্চারা বলবে, মা আইসক্রিম খাবো, মা চকলেট খাবো, সবসময় দিয়ে দেবে না। ছেলেকে কন্ট্রোল করতে হবে। একবার কন্ট্রোল না করলে ও একটু কান্নাটানা করবে, কিন্তু তাকে ফিরিয়ে আনতে। এসব ফালতু কিন্তু চকলেট টকলেট কি কোনো কি এসে ঠিক আছে নাকি? যা খেতে দেবে তাই খেতে দেবে।
না, ভক্তিবিনোদ ঠাকুর ছেলেকে এখানে সেখানে অন্য ফালতু ছেলেদের সঙ্গে মেলামেশা বন্ধ, বুঝিয়ে বুদ্ধি দিয়ে সুন্দর করে বুঝিয়ে রেখেছেন, এবং এখানে সেখানে বাইরে এখান থেকে খাবার দাওয়া বন্ধ, ভগবানের প্রসাদ খাবে। তাই ভালো ভালো আম আমাদের উচিত নূতন ফল আদি যখনই হয় এনে গৌর নিতাই রাধা গোবিন্দকে নিবেদন করা। তাই উনি ভালো সুন্দর সুন্দর আম এনেছিলেন, আর সেখান থেকে ছোট বাচ্চা তো একটা আম নিয়ে খেয়ে ফেলেছে। ভক্তিবিনোদ ঠাকুর বুঝালেন, ছেলে শোনো বিমলা প্রসাদ, তুমি পুরো অন্যায় করেছো। ভগবানের জন্য আম এনেছি, প্রসাদ হবে তখন খাবে, তুমি কেন ভগবানের প্রসাদ ওকে তুমি খেয়ে ফেলেছো? তোমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। তখন 5 বছরের ছেলে প্রতিজ্ঞা করলেন, আমি আর জীবনে কোনোদিন, বাবা আমি ভুল করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, ভগবানের খাদ্যবস্তু আমি খেয়েছি, তাহলে আমি আর এই জীবনে আম খাবো না। আমরা হলে কি প্রতিজ্ঞা করেছিলাম? মহাপ্রসাদ না, মহাপ্রসাদ যাই হোক, তখনই ওনাকে কেউ আম দিতে নেনে উনি বলতেন আমি অপরাধী। এইভাবে স্কুলে যাওয়া শুরু করেন, পড়াশোনা করেন। জ্যোতিষে ওনার খুবই রুচি ছিল। 5 ক্লাস 7 ক্লাসে পড়ার সময় উনি বিপরীত সিদ্ধান্ত আদি, জ্যোতিষশাস্ত্র, অনেক খবর শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু লিখলেন, সিদ্ধান্ত আদি লিখলেন। তবে সেখান থেকে বড় বিদ্বান তারা ওনাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধি দিলেন। এই জন্য এইটা নাম উপাধি প্রাপ্ত। যেমনি ভক্তি বেদান্ত নাম কোথা থেকে এলো? কোথা থেকে এসছে ভক্তি বেদান্ত? হ্যাঁ, যখন গীতার গান বা কবিতা লিখেছেন তখন গৌড়ীয় সমাজ, গৌড়ীয় বৈষ্ণব মঠের থেকে, গৌড়ীয় সঙ্গের থেকে ওনাকে ভক্তি বেদান্ত উপাধি দিয়েছে। এরকম সিদ্ধান্ত, বিপরীত সিদ্ধান্ত যখন সম্বন্ধে কিছু লিখলেন, আবিষ্কার করলেন, তখন তাকে বাইরের জগতের লোকের সিদ্ধান্ত সরস্বতী রূপে দিয়েছে। এইভাবে উনি পড়ালেখা করেন, কিন্তু স্কুলের বই কোনোদিন পড়তেন না। যা স্কুলে পড়াবে সব মুখস্থ, দ্বিতীয়বার পড়তে হবে, বাড়িতে সব কখনো ভুলেও পড়তে। এবং যখন উচ্চশিক্ষা শুরু করলেন, হাই স্কুল থেকে পড়াশোনা, তখন অবসর সময় লাইব্রেরিতে গিয়ে আধ্যাত্মিক শাস্ত্র আদি সব নানান শাস্ত্র অধ্যয়ন করতেন। প্রীতিধর শর্মা আদির সঙ্গে, প্রীতিধর শর্মা ছিলেন সংস্কৃতের পণ্ডিত, তার সঙ্গে উনি ব্যাকরণ আগে লোক সিদ্ধান্ত শিখেছেন, সিদ্ধান্ত কৌমুদী, 2টি কোর্স। একটা ভালো মতো বেদান্ত দিয়ে বুঝতে হলে আগে লোক সিদ্ধান্ত কৌমুদী, ওটা নিচের স্তরের, আর সিদ্ধান্ত কৌমুদী বেদান্ত আদি বুঝতে গেলে সিদ্ধান্ত কৌমুদী পড়তে হয়। উপনিষদ আদি সেগুলো ভালো করে বুঝতে গেলে সিদ্ধান্ত কৌমুদী পড়তে হয়। তখন সিদ্ধান্ত কৌমুদী প্রীতিধর শর্মার কাছে বললেন, বলছে তুমি জীবন ভালে এইটা পড়বে, বলতো কয়দিন পড়বে? এটার জন্য আমার জীবনে ভৌতিক বিদ্যা, মায়ার বৈভাব, আমার আধ্যাত্মিক শাস্ত্র। এইভাবে উনি কিছুদিন পরে কলেজে প্রবেশ করলেন। কলেজে প্রবেশ করে উনি স্কুলে যাওয়া বন্ধ করলেন। প্রভাবী মেধাবী ছিলেন, কিন্তু উনি নিজের আত্মকথা মানে ডায়েরিতে লিখেছেন, যদি আমি এভাবে উচ্চ শিক্ষা আদি গ্রহণ করি তাহলে আমার পরিবার স্বজন লোক আমাকে গৃহস্থ আদি এবং গৃহ ধর্ম চাকরি আদি করার জন্য আমাকে প্রেরিত করবে। এই জন্য উনি স্কুলের পড়াশোনা ছেড়ে দিয়ে কিছুদিন ত্রিপুরায় মহারাজের কাছে সেবানিবৃত্ত সেবা কাজ করলেন। সেখানে থেকে তারপরে 3 বছরের পরে তাও ছেড়ে দিলেন। এভাবে ভক্তি বিনোদ ঠাকুরের সঙ্গে অনেক বালেশ্বর, উড়িষ্যা গেলেন এবং গয়া, কাশী, প্রয়াগ আদি সেখানেও গেলেন। সেখানে এক
একজন রামানুজ বৈষ্ণবের সঙ্গে তার কথাবার্তা হয়, তার সঙ্গে সঙ্গ করার ফলে তার একজন শুদ্ধ ভক্ত গুরু প্রাপ্তির ইচ্ছা। তবে কিছুদিন পর ভক্তিবিনোদ ঠাকুরই ওনার কাছে থেকে চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা শুনতেন। এইভাবে ওনার সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে উনি সেখান থেকে গেলেন গুরু প্রাপ্তির ইচ্ছা। তাই উনি বললেন, কিছু সময় পরে গৌরকিশোর বাবাজি যখন উনি বোধরূপে ভক্তিবিনোদ ঠাকুর থাকেন ভজন কুটিরে, সেখানে গৌরকিশোর দাস বাবাজির সাক্ষাৎকার হয়, তখন ওনাকে বলেন গৌরকিশোর বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করো। তখন যখন উনি বললেন যে আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই, বলছে আমি গৌরাঙ্গের কাছে জিজ্ঞাসা করি। গৌরকিশোর বাবাজি কি বলছে, আমি গৌরকিশোর ভগবানের কাছে জিজ্ঞাসা করি। কয়েকদিন পর আবার বলছে হ্যাঁ জিজ্ঞাসা করবো। তারপরে বলেছে জিজ্ঞাসা করেছি, মানা করেছি। তখন ভক্তিবিনোদ ঠাকুর রাগ করলেন, এবার দীক্ষা না নিয়ে আসবে না, নিশ্চিত না করে। তখন বললেন, আপনি কপাট চূড়ামণির সেবা করেন, এই জন্য আপনি আমাকে কপাট করছেন, আমাকে দীক্ষা দিতে চাইছেন না। কৃষ্ণ হলো কপাট চূড়ামণি, এর সেবা করেন, এই জন্য আপনিও আমাকে কৃপা করছেন না। যদি আপনি দীক্ষা না দেন তাহলে আমি 18 বার না কতবার এসে উনি দীক্ষা দিলেন, দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণের পরে ওনার নাম হয় বার্ষভানু দেবী দ্বৈত দাস। এইভাবে উনি কুল সেবা শুরু করেন। তবে ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে শাস্ত্র আলোচনা তর্ক অন্য জায়গা অনেক জায়গা উনি সৎসঙ্গ আদি করতে থাকেন। এইভাবে অধ্যয়ন আদি শুরু করেন। তারপরে উনি ধীরে ধীরে একবার বৈষ্ণব ব্রাহ্মণ আর বৈষ্ণবের শাস্ত্র তর্কের সবাই, ভক্তিবিনোদ ঠাকুরের শরীর খুব ভালো ছিল না, তখন ওনাকে পাঠালেন। তখন ওই সমাজের ওরা বলছে না, ভক্তিবিনোদ ভয় পেয়ে আসেননি। তখন তার ছেলেকে পাঠিয়েছে। ছেলে ব্রাহ্মণের সম্বন্ধে অনেক যুক্তি দিলেন, খুব সুন্দর ব্রাহ্মণ, সবাই গুরু এত শ্রেষ্ঠ কাজ বললেন। তবে বললেন, আচ্ছা ব্রাহ্মণ তো শ্রেষ্ঠ, এই গুণগুলি কি আপনাদের ভিতরে আছে? তখন সবার তখন বৈষ্ণবের ব্যাখ্যা করলেন, নবগুণে ব্রাহ্মণ শতগুণে বৈষ্ণব। তো সেখানে বিজয়ী হলেন। সেখানে আরো আচার্যরা গোস্বামীরাও ছিলেন, সেখানে বিজয় হয়ে গেলেন। এইভাবে একবার কাশিম বাজারেও উনি গিয়েছিলেন, কুচবিহারে গিয়েছিলেন তর্ক করতে, সেখানেও দেখলেন। এখানে 1902-তে না 3-এ ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকাশ হয়ে যায়। তারপরে ইনি অনেক জায়গা শুদ্ধ ভক্তি সম্বন্ধে প্রবচন আদি করেন। ওনার একটা কথা হলো, আমি প্রবচন করব সৌত পন্থার থেকে, আমি কোনোদিন বিচ্যুত হব না। তার যদি একটি লোক থাকে শ্রবণ করার জন্য, ঠিক আছে, একটি লোক যে ধারণ করে এসব মিক্সবাদী, তুমি মাছ খাও বলছে। আজকালের যে বাবাজিরা আছেন তারা কি বলছে, যে কোনো জমিতে বীজ ফেলে দিই, কোনটা হবে কোনটা হবে, এই জন্য মাছ খাওয়া মাংস খাওয়া তাদেরও দীক্ষা দিয়ে দেয়। বলছে বীজ ফেলে দিয়েছি জঙ্গলে, কোনটা যদি হয় তাহলে ভালো। এইভাবে এই সিস্টেম করে এইসব দেখে কুচবিহারে 3 দিন পর্যন্ত প্রবচন করে 4 দিন পর্যন্ত সেখানে ছিলেন। এই সহযোগিতার হাতে খাওয়া দাওয়া করেন, উপবাস হয়েছিলেন। মায়াপুরে এখানে এসে সেখানে ভগবানের নিবেদন। এখানে এই উনি নির্ণয় করলেন, ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাসের মহারাজ, এগুলি এই জায়গাটার নাম ছিল মেয়াপুর।
মেয়াপুর নাম ছিল। তখন উনি যখন ভক্তি সিদ্ধান্ত রানাঘাটে আদি ছিলেন এবং কৃষ্ণনগরে যখন ম্যাজিস্ট্রেট ছিলেন, ছুটির সময় রাত্রে এখানে এসে থাকতেন, এখানে ভজন করতেন, ভক্তি সিদ্ধান্ত সরকার নিয়ে এসতেন। এখানে আলো দেখেছিলেন, জ্যোতি। সেখানে গিয়ে দেখেন খেতে কেবল তুলসী তুলসী, কোনো ফসল হয় না। তখন সেখানে জগন্নাথ বাবাজিকে নিয়ে ভক্তি বিনোদ ঠাকুর নিশ্চিত করলেন যে এটাই মহাপ্রভুর জন্মস্থান। সেখান থেকে সেখানে মঠ বানানোর জন্য যে মঠটা দেখা হয় ওটা পূর্ণ করেননি, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুরই শুরু করেছিলেন জন্মস্থানের মঠটা, মন্দিরটা। সেই মন্দিরটা উনি কলকাতায় গিয়ে ভিক্ষা করে ম্যাজিস্ট্রেট 1 টাকা নিতেন, 1 টাকা নিতেন। তা প্রভুপাদ নাকি বলছেন যে প্রভুপাদের বাবা 100 টাকা দিয়েছেন। খুব ধার্মিক ছিল প্রভুপাদের বাবা। এইভাবে সেই মঠ করেন, সেই মঠের দায়িত্ব সেখানে সে থাকেন, সেটা পূর্ণ করেন। তবে যখন এভাবে দেখলেন কৃষ্ণ শক্তি বিনয় নয় তার প্রবর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ঘুম আসছে সবার, কি ব্যাপার? এইভাবে আমাদের নিজেদের বিষয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের ঘৃণা হয় নিজের বিষয়ে। যেখানে কোথায় রুচি হবে সেখানে নিবৃত্তি হয়ে যায়, আবৃত্তি না হয়। এইভাবে সেই ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর তখন নির্ণয় করলেন কৃষ্ণ শক্তি বিনা নয় তার প্রবর্তন। চন্দ্রশেখর আচার্যের বাড়ি চৈতন্য মহাপ্রভুর মাসিমা সচিমায়ের বোনের বাড়ি। চন্দ্রশেখর আচার্যের সঙ্গে বিবাহ সচিমায়ের বোন। সেখানে উনি সংকল্প করলেন 100 কোটি নাম, 100 কোটি নাম জপ করবে, 100 কোটি নাম জপ করবে। কত কোটি? 100 কোটি। কমসে কম হরিদাস ঠাকুর 1 মাসে 1 কোটি করত, তবুও 100 মাস লাগবে। সংকল্প নিয়ে দিন রাত নিজের হাতে হবিষণ্য রান্না করে একবার খেতেন, আর দিন রাত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নাম জপে যাচ্ছেন, নাম জপে যাচ্ছেন, নাম জপে যাচ্ছেন, নাম জপে যাচ্ছেন। দিন রাত বৃষ্টি হলে রৌদ্র হলে ছাতি নিয়ে উঠবে না, তবু সে নাম জপে যাবে। ছাত্রী নিয়ে সেখানে বসে নাম করতে 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 কয়েক বছর 6-7 বছর পর্যন্ত নাম জপ করছে কন্টিনিউ। তোমরা সংকল্প করে দেখো, 4-5 দিন পরে আর মন বসবে, 5-6 বছর পর্যন্ত সমস্ত কার্যকলাপ ত্যাগ করে বল হরিনাম হরিনাম হরিনাম। এইভাবে 100 কোটি নাম যখন পূর্ণ হলেন, তখন পঞ্চতত্ত্বের সাক্ষাৎকার হলেন। সেখান থেকে আদেশ হলো, সেখানে গৌর কিশোরদাস বাবাজি ফটো রেখে গৌর পূর্ণিমার দিনে উনি ত্রিদণ্ডে সন্ন্যাস গ্রহণ করে বিপুল ধামে উনি প্রচার করা শুরু করেন। অনেক কষ্টে আছে, বর্ণনা আছে। ওই বাগবাজারে গৌরীয় মাঠ, সেখানে ভাড়া নিয়ে ভাড়াটা দেওয়ার জন্য পয়সা, যেখানে এখন অনঙ্গ মোহন প্রভু ওখানে করছেন টালিগঞ্জ, ওখানে 5-6 বছর ওখানে ছিল, ওখানে কয়েক বছর ব্যাস পুজো হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। এইভাবে একজন চাকরি করতো, চাকরি করে তার পয়সা দিয়ে তার ভাড়া দিত। এইভাবে করে করে ধীরে 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 কলকাতা, এখানে মায়াপুরে এখানে প্রচার শুরু করলেন। পায়ে হেঁটে হেঁটে গিয়ে দূরে দূরে এখানে সেখানে সব জায়গা প্রচার শুরু, শুদ্ধ ভক্তি প্রচারের জন্য সংকল্প করে প্রচার করেন, অনেক কষ্ট করেন। আর যখন এভাবে দীক্ষা শুরু করলেন, যখন
অব্রাহ্মণকে যেন পৈতা দিলেন আর মন্দিরে প্রচার করার অধিকার দিলেন। আমরা সব সুখে আছি, কিন্তু এর জন্য অনেক সংঘর্ষ করতে হয়েছে। তখন যখন এভাবে সবাইকে যেন প্রদান করলেন, পৈতা প্রদান করলেন, মন্দিরে প্রবেশ করার অধিকার দিলেন, তখন এখানকার জাতি গোসাই যারা জাতি ব্রাহ্মণ আছেন তারা অবি প্রদান্বিত হলেন। প্রদান্বিত হয়ে মায়াপুরে এখানে ওনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলেন, মেরে ফেলার জন্য চেষ্টা করলেন। তবে সেই থানাদার বড়বাবু, এখানে কি বলে বড়বাবু, বড়বাবু সে ভালো ছিল, এখনকার বড়বাবু না, বেঈমান না। বড়বাবু ভালো বড়বাবু ছিল। বড়বাবুকে সে ওরা বলছে আপনারা একটু স্থির থাকুন, বেশি অ্যাকশন নেবেন না, আমরা অনেক টাকা দেবো, আমরা অনেক মেরে ফেলব। সমাজ লোক গুন্ডা ঘোষ, বাংলায় সব লড়াই ঝগড়া করে ঘোষ, নবদ্বীপে খুব ঘোষের, মায়াপুর ঘোষের খুব ঘোষকে ঠিক করলেন, মস্তান ঘোষ, ওরা ভালো মন্দ বিচার করবেন সব। সেইভাবে তখন থানাদার বলে দিলেন আপনি চলে যান, আপনার বিপদ আছে, আপনার এখানে প্রচার করা একটু সহজ না, এখন অনেক সহজ হয়ে গেছে, আগে একটু সহজ ছিল না। যখন মায়াবাদীর বিরুদ্ধে বৈষ্ণব ধর্ম স্থাপনা করবেন রামানুজ আচার্য, তখন রাজার শাসন ছিল, রাজাও মায়াবাদী গুরু আচার্যের অধীনে ছিলেন। তাই ওখানে বলা হয়েছিল যে রামানুজাচার্যকে এখানে ডাকা হবে, তার চোখ তুলে দেওয়া, চেতা মানুষ, জ্যান্ত মানুষের চোখ তুলে দেবে আচার্য। এইভাবে তখন তার শিষ্য জানতে পেরে, শিষ্য সেরকম ছিল, শিষ্য ও শাস্ত্রে খুব পারঙ্গতা ছিল, সে গুরুদেবের দেশ ধারণ করে সন্ন্যাস বেশ, রামানুজাচার্যের সন্ন্যাস গৃহস্থ ভক্ত সন্ন্যাসী বেশ ধারণ করে সেখানে গিয়েছেন, শাস্ত্র তর্ক করে জিতে গেছেন। আর জিতে গিয়ে তারপরে তার চোখগুলো তুলে দিলেন, তার নাম ছিল কুরেশ। তবে রামানুজের কৃপায় সেই চোখ আবার ফিরে পেয়েছে। এখানে তখন এরা অ্যাটাক করবেনই করবেন, এমন সময় দেখবে অভয়চরণ গুরু মহারাজ লিখেছে, বানিয়েছেন, তার ভিতরে আছে ঘোষরা একদম সে লাঠি নিয়ে এসেছে। ভক্তি সিদ্ধান্ত ওনার শিষ্য বললেন আপনি সাদা কাপড় পরে পালিয়ে যান, আর একজন ওনার গৃহস্থ সাদা কাপড়ের শিষ্য লাল কাপড় পরে, ওনার তো ভালো মতো চেনে না, ওরা দেখাবে লাল কাপড়, ওই লাল কাপড় ওকে মারবে। তখন তারা করছে ভক্তি সিদ্ধান্ত পালিয়ে যান, তাকে খুব মেরেছে, যে লাল কাপড় পরেছে, পিটিয়েছে, মহা পিটিয়েছে। এইভাবে অনেক ষড়যন্ত্র সহ্য করতে হয়েছে। কেন আমরা এখন সহজেই মন্দিরে প্রবেশ করি, তার আগে কোন ব্রাহ্মণ ব্যক্তি মন্দিরে প্রবেশ করতে পারবে না, পূজা অর্চনা করতে পারবে না। এই জন্য এখানে গায়ত্রী মন্ত্র প্রদান করলেন, যেন সংস্কার করলেন, এই নবীন পথ এখানে শুরু করলেন। এই জন্য যখন বৃন্দাবনে গেলেন পরিক্রমা করতে যখন গেলেন, তখন গোস্বামী মন্দির বৃন্দাবনে যখন গেলেন, তখন জাতি গোসাই যারা মন্দিরের গোস্বামী তারা কি করলেন, যখন দর্শনার্থে গেলেন রাধা দামোদর আদি যে যত গোস্বামী মন্দির, তারা মন্দিরের দরজা বন্ধ করে দিলেন, আর সেই পরিক্রমা দলকে পাথর মারলেন, পাথর ফেলেছে। এইভাবে অনেক কঠিন এসব সহ্য করে এই ধর্ম স্থাপনা করতে হয়েছে। এইভাবে উনি প্রচার করেন। বাগবাজারে বিশাল গৌরীয় মাঠ দেখেছেন, বাগবাজারে বিশাল গৌরীয় মাঠ আর মায়াপুরে বিশাল গৌরীয় মাঠ ধীরে ধীরে প্রচার করলেন। এবং তখনকার সময় সবাই পায়ে হাঁটতো, সাধুরা
বুট জুতা পরে কোট পরে সারা ভারতে একদম কয়েকটা গাড়ি ভারতবর্ষে ছিল ভারতীয় লোকেদের, সেই সময় গাড়িতে করে ভারতের পরিক্রমা করে অনেক গৌড়ীয় মঠ স্থাপনা করেন, চৈতন্য মহাপ্রভু পাদপীঠ স্থাপনা করেন, যেখানে এখন তোমরা কুর্মেশ্বরে যাবে, পানানা সিংহ আদিতে যাবে, সেখানে চৈতন্য মহাপ্রভু পাদপীঠ স্থাপনা করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছিলেন, প্রতি জায়গা তো করতে পারেনি, অনেক জায়গা করেছিলেন। আর উনি গাড়িতে এভাবে ভ্রমণ করে মাদ্রাস আদি এখানে সেখানে অনেক জায়গা, কবুরে অনেক জায়গা উনি গৌড়ীয় মঠ স্থাপনা করেন। অনেক জায়গা উনি গৌড়ীয় মঠ স্থাপনা করেন। গৌড়ীয় মঠ তখন এই ভ্রমণের সময় রাধাকুণ্ডে এসেছিলেন। সেই রাধাকুণ্ডে সবাই মনে করলেন ভক্তিবিনোদের ছেলে এসেছে, তখন কোনো ভালো রসতত্ত্ব আলোচনা হবে, সব বাবাজিরা এলেন শুনতে। তখন সেখানে উনি বললেন ঈশু উপনিষদের আলোচনা করলেন। পূর্ণমাদাম পূর্ণমিদম পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এই আলোচনা করলেন, সব বাবাজিরা চলে গেলেন। এইভাবে উনি সমস্ত জায়গা ঘুরে যখন লখনৌতে এলেন, ওনার শিষ্যরা অনেক প্রচার করলেন। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা 64 গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আগমনে সবাই এলেন। তখন সেখানে আগেকার লোক সাধু মানে কি, চিমটা থাকবে, জটা থাকবে, ইয়ে থাকবে, আর এরা বলে মিলাইতে দিলাইতে, মিলাইতে দিলাইতে কি 1 কিলো আটা দিলাইতে, হ্যাঁ একটু তেল দিলাইতে, একটু দিলাইতে, হিন্দি ভাষা দিলাইতে মিলাইতে, এর জন্য সাধু, এরকম সাধু ছিলেন। তখন যারা প্রবচনে আসলেন বলেন আচার্য এত বড় মহন্ত, উনি এরকম টাক মাথা দেখলেন, টাক মাথা দেখে দিয়ে কি ব্যাপার সাধু। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জানতে পান যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জানতে পান যে এরা সংসার। তখন উনি বললেন সাধু দেখতে হয় কান দিয়ে, সাধু কান থেকে দেখতে হয়, সাধু কি বলে, খালি স্বরূপ না, চিমটা নেই, ত্রিশূল নেই, জটা নেই, গাজার কলকি নাই, কিরকম আবার সাধু। কুম্ভ মেলায় যাবে, খালি নাগা সাধু ধনী জ্বালায় করে গাঁজা খাবে। এই হলো সাধু। এইভাবে উনি প্রচার করে 64 গৌড়ীয় মঠ আলোচনা করলেন। নবদ্বীপ পরিক্রমা শুরু করেছেন, নবদ্বীপ পরিক্রমা করলেন, বৃন্দাবন পরিক্রমা করলেন হাতি নিয়ে বিশাল রূপে। এই এখনো সেই সিদ্ধান্ত পালন করা, স্ত্রীরা আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে, এইভাবে উনি বিশাল পরিক্রমা করেছিলেন। যখন কোশিতে ছিলেন তখন প্রভুপাদ গিয়ে দেখা করেছিলেন, সেখানেই প্রভুপাদ সবাই দর্শনে গিয়েছিলেন। অনেক কয়েক ঘন্টা উনি লেকচার দিলেন, প্রভুপাদ বসে বসে শুনতেছিলেন। যখন এলাহাবাদে প্রভুপাদ দীক্ষা গ্রহণ করবেন তখন উনি বলছেন, হ্যাঁ দেখে জানি এ শুনতে খুব ভালোবাসে, ধ্যান খুব শ্রবণ করে, শুয়ে পড়ে না। এইভাবে উনি দীক্ষা একসঙ্গে দীক্ষা প্রদান করলেন। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন রাধাকুণ্ডে প্রভুপাদের সঙ্গে মিললেন তখন বলছেন আগুন লাগবে, আগুন লাগবে। তার মানে যখনই ঐশ্বর্য এসে যায় তখনই বাগবাজারের গৌড়ীয় মঠ মার্বেল দিয়ে, তখনকার সেই মার্বেল দিয়ে ঘর বানানো মানে খুব অনেক বড় ব্যাপার, সেখানে বানিয়েছেন। সেই দিয়ে বলছেন আমি এর মধ্যে থাকবো, ওর মধ্যে থাকবো, এই নানা দখল করার চেষ্টা। সেই সব দেখে উনি বলেন যে আমি চাই, আমি ভুল করে ফেলেছি, মার্বেলগুলি বিক্রি করে দিয়ে পুস্তক বিতরণ, গ্রন্থ বিতরণী এত ওনার ভাগবত প্রেস,
বৃহৎ মৃদঙ্গ এইসবগুলি বানান। যখন মায়াপুরে ডিস্টার্ব হতো, আগেরকার যে প্লেট ছিল টাক 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 আওয়াজ হতো, এরকম মারত মারত। প্রত্যেকটি অক্ষর বসাতে ছাদ ছিল, ওতে অক্ষরগুলি বসানোর পরে কালি দিয়ে থাকবে, ওটা দিয়ে মারবে, আবার একটা পিস আসবে মারবে, এইভাবে ছাপা ছাপা করা। এইভাবে প্রত্যেকটা অক্ষর, সবগুলি অক্ষর থাকবে, হাজারো অক্ষর থাকবে, সেগুলি বসাতে হবে। বসায় সেই সেট করতে হবে, সেট করে তারপর দিলে সেই অক্ষরগুলি এসে একটা কাগজ এখানে আসবে, অক্ষরগুলি লাগবে, তাই সে টক 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 আওয়াজ। তখন বলছে গুরুদেব এখানে চেষ্টা হয়েছে, এখানে তো ডিস্টার্ব হচ্ছে, নাম ভজন করছে না, এটা হলো মৃদঙ্গ, বৃহৎ মৃদঙ্গ। তোমরা মৃদঙ্গ বাজালে আওয়াজ কত দূর যাবে? এই বৃহৎ মৃদঙ্গ দূর দূরান্ত পর্যন্ত এর আওয়াজ যাবে, ওই পৌঁছে যাবে। এই জন্যই ভাগবত প্রেস করলেন, কলকাতায় করেছিলেন, আর ওখানে মাসিমার বাড়িতে মন্দির, সেখানেও বইয়ে বসিয়েছিলেন। এইভাবে উনি ভাগবত প্রচারের জন্য যে যেত, তখন প্রচার বলছেন একাদশী, বলছেন গুরুদেব আমরা নির্জলা ফাস্টিং করে একাদশী করো, সব বই ডিস্ট্রিবিউশন করো না, কিছু খেয়ে যাও, যোগ ডিস্ট্রিবিউশন করো, তা আরো বেশি মহত্ব। এইভাবে প্রচারে যদি কেউ একটা পত্রিকাও বিক্রি করে আসতো, উনি আলিঙ্গন করতেন, খুব খুশি হতেন। এইভাবে উনি এইভাবে প্রচার কার্য এবং ভক্তি বিনোদের যে পত্রিকা আদি, সেসব পত্রিকা আদি, ওসব নদিয়া প্রকাশ, এইসব পত্রিকা আদি এসবগুলি উনি শুরু করেন। আর এবার প্রচার করে খুব অস্পৃশ্য ছিলেন। এরা যখন মনে ফটাফটি করছে আমি কোন বনেগা করোড়পতি, লাখপতি, এখন কে সে আচার্য হবে, সেদিন ঝগড়াঝাটি দেখে উনি খুব অসন্তুষ্ট ছিলেন। এই জন্য প্রভুপাদকে বলেছিলেন, রাধাকুণ্ডে বৃন্দাবন চন্দ্রকে নিয়ে প্রভুপাদ দেখা করতে গিয়েছিলেন, তখন উনি বললেন, কান্না করে চোখের জল ফেলি বললেন, আগুন লাগবে অভয়, আগুন লাগবে, আগুন লাগবে, তোমার কাছে যদি কোনোদিন পয়সা হয় তুমি এই কিতাব বই প্রিন্ট করিস তাদের। এইভাবেই ওনার ইচ্ছা ছিল। এইভাবে উনি 1936 সালে প্রভুপাদের দীক্ষার কত 22 দীক্ষা 22 11 সালে, 11 বছর পরে 33 তো 3 বছর পর্যন্ত, 3 বছর 3.5 বছর অবধি ছিলেন এরা প্রয়াগ তীর্থরাজ প্রয়াগে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ওনাকে 33 দীক্ষা, প্রথম দেখা 1922 হয়। 1922 হয়, 11 বছর পরে ওনার দীক্ষা হয়। এইভাবে উনি বলেছিল আগুন লাগবে, এবং খুব অর্কসী ছিলেন। উনি এই কলকাতায় ওনার শরীর ত্যাগ করেন এই পৌষ মাসে 1936-এ উনি এই সূত্রে জগৎকে ছেড়ে চলে যান। আর ওখানে মায়াপুরে ওনার বিশাল সমাধি মন্দির, মাসিমা বাড়ির কাছেই সমাধি মন্দির আছে। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জগতে এসে নূতন রূপে, তাই বিরহ অষ্টকে প্রভুপাদ লিখেছিলেন, নিত্যানন্দ মহা প্রভু যেরকম প্রেম এনেছিল, জাতি গোসাই আদিতে সেই মোহন কেটেছিল, সেই মোহনে বাধা পড়ে জল বন্ধ হয়ে গেছিল, সেই প্রেম ধারা বন্ধ হয়ে গেছিল। আপনি প্রভুপাদ বিরহ অষ্টক বলছেন, তুমি সেই আবার সেই মোহন খুললেন, বিরহ বাজারে প্রভু এই অবসর, আপনি চলে যান। এইভাবে প্রভুপাদ দুইবারই 2টি অষ্টক লেখেন, জন্মদিনে বৈশিষ্ট্য অষ্টক এবং তিরোভাব তীর্থে বিরহ অষ্টক লেখেন। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর
আমরা যা দেখি সমস্ত পন্থা সংস্থা আলাদা, গৌরী মঠ আর ইস্কন, কিন্তু একই পন্থায়, একই সাধনায়, একই ভজনায়, সবকিছু একই বেশ, একই সন্ন্যার ব্রহ্মচারী যা উনি স্থাপিত করেছেন সেইটাই পরিচালিত হচ্ছে। তাই আমরা ভক্তি সিদ্ধান্ত সরণির আমরা চিরঋণী, যার প্রভাবে অনেক কষ্ট স্বীকার করে নবীন পন্থা আমাদের দিয়েছে, শুদ্ধ ভক্তির পন্থা। এই পন্থাকে আমরা শুদ্ধ যদি আমরা নিজেরা আচরণ করি তাহলে আমরা খুশি হবে, আর ওনার চরণ কমলে আমরা ওনার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। জয় ভক্তি সিদ্ধান্ত সরণি ঠাকুরকে জয়। এবার এখানে 1996 ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব গুরু মহারাজ ক্লাস দিয়েছিলেন। আমি তখন মায়াপুরে ছিলাম। সেই সময় তার আগের দিন, এর আগের দিন জিবিসি মিটিং চলছেন। গৌর গোবিন্দ মহারাজ ভুবনেশ্বরের থেকে কারে এলেন মায়াপুরে এসে যখন গরুড়ের এখানে প্রণাম করে যান, তখন আমি দেখে ওনাকে দর্শন পেয়েছি। তার পরের দিন সন্ধ্যায় আমি গুরু মহারাজের রুমে গিয়েছি। তখন সেখানে বসলাম। এই যে গঙ্গানারায়ণ প্রভু ভক্তি প্রেম মহারাজ তখন নূতন ভক্ত ছিল, MBBS পাস ডাক্তার, আশেপাশে কোনো ডাক্তার আর ছিল না। উনি নূতন ভক্তের কোর্স করতেছেন আর ডাক্তার ছিলেন। তাই প্রথমে যখন ওনার সেই কৃষ্ণ লীলা, জগন্নাথের লীলা, মহাপ্রভুর লীলা বলতে বলতে ওনার প্রাণ বেড়ে যায়, হাম হয়ে যায়। আমি বাইরের থেকে জানলা থেকে দেখি ওনার যে গেঞ্জি টেঞ্জি খুলতেছেন। এই প্রথমেই ঘোষণা দিলেন, ভক্তিপ্রেম মহারাজই ঘোষণা দিলেন, ইনি ওনার শরীর আত্মা চলে গিয়েছে। প্রথম ঘোষণা ইনি ছিলেন ডাক্তার। আর উনি এই মহারাজ গুরু মহারাজের মায়াপুরের উপরে ঢোকার সময় বা দিকে যে রোগটা উঠেছে সেখানটাকে ওখানে কাজ করতে মায়াপুর ঢুকেই ওরা সেবক সেক্রেটারি ওরা এইদিকে থাকে। ঢোকার পরে ডাক বা দিকে যেরকম চারটি কাজ দিয়ে বন্ধ করা আছে ওইটা সেক্রেটারি ওখানে বসে কাজ। সেখানে এসে উনি ফোন করে বললেন, গৌরবন্ধু মহারাজ ফোন করে বললেন জানি না, সেই গৌরবন্ধু মহারাজের সেই তিরোভাবমূর্তি আমরা জানিয়েছিলাম। তার আগে ভুবনেশ্বরে আমরা দর্শন করে এসেছিলাম। 96-এ 1900 খুব প্রচার করলেন। যখন বিপুল রূপে একটা খুব খ্যাতি হয়ে গেল, যখনই খুব ভালোভাবে প্রচারটা শুরু হয় তখনই তাকে উঠিয়ে নিয়ে যায়। সর্বদামোদর মহারাজ মন্দির টন্দির রেডি করলো, সবকিছু করলো, গৌরগোবিন্দ মহারাজ ভালো প্রচার করলো। এইভাবে যেই প্রচার করলো, গৌর কৃষ্ণ মহারাজ কেবল সন্ন্যাস গ্রহণ করলেন, 6 মাস হল, আর ওনার খ্যাতিও খুব বিস্তারিত হচ্ছে। সঙ্গে সঙ্গে উঠে নিয়ে এইভাবে আমরা দেখি গৌরগোবিন্দ মহারাজ প্রভুপাদ চলে যাওয়ার পরে বড় বড় শিষ্য যারা অনেক লোক আকৃষ্ট হয়ে ওনার সঙ্গে সঙ্গে থাকতেন। সুন্দরভাবে গৌরীয় ভক্তিনাথ ঠাকুর, লোচনদাস ঠাকুর এইসব শিক্ষাদি হৃদয়ঙ্গম করে এই পদ গাইতেন। ভক্তি জগ ভক্তি জগ ভক্তি জগধার ভক্তি অয়ো কৃষ্ণ নামা স্মরণ প্রাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 9টা পর্যন্ত ক্লাস হতো না, ক্লাসে পড়ছে মানে ভুবনেশ্বর, অন্য জায়গায় তো করতে পারবে না। 10টা 11টা কত বাজবে তার ঠিকানা নাই। ভাবের আবেশে চলে গেলে ক্লাসের পর ক্লাস, ক্লাসের পর ক্লাস।
ভক্তি গৌরব নারায়ণ মহারাজ বলেন, যা বললেন ইংলিশে প্রবাহ উড়িষ্যায় বলবো, উড়িয়ায় আবার লিখতে এক 2 ঘন্টা আবার উঠে বলে দেবে উড়িয়ায়। এইভাবে খুব প্রভাবশালী প্রভুপাদের পরে খুব প্রভাব হয়েছিল। কিন্তু এখানে কৃষ্ণলীলা কথা বলতে গুরু মহারাজের রূপটা হলো 84 নম্বর, আর উনি ছিলেন 80 নম্বর। একদম লিফট থেকে উঠেই বা দিকে যে প্রথম রূপটা, সেই রূপে নিত্যলীলায় প্রবেশ। এবং তামাল কৃষ্ণ মহারাজ যখন ছিলেন, এক্সিডেন্ট হয়েছিলেন, শরীর ত্যাগ হলো রানাঘাটের কাছে, তখন আমি ছিলাম। এবং 2 বারই গৌর গোবিন্দ মহারাজের গাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হয়, আমাদের সংকীর্তন গাড়িতে সমস্ত ভক্তদের নিয়ে যাওয়া হয়। এবং তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজের অ্যাক্সিডেন্টের পরেও বৃন্দাবনের সংকীর্তন গাড়িতেই ওনাকে মায়াপুর আমরাও তখনই প্রথমে গৌরনাথ মহারাজ, ভক্তি গৌরব নারায়ণ মহারাজ, উনি কৃষ্ণ মহারাজ ছিলেন খুব বিদ্যত। উনি বললেন, কৃষ্ণ মহারাজ আমাদের বললেন যে গাড়ি নিয়েছিল, নিয়ে আমরা সবাই গেলাম। সেইভাবে আজ ওনার তিরোভাতিথি পুরুষোত্তম দাস জানি না এলাকায়। এইভাবে আজ পবিত্র দিন ভক্তি সিদ্ধান্ত শর্তের আগমন, গৌর গোবিন্দ মহারাজ পুরুষোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি। আজ এই পঞ্চমী তিথি, ফাল্গুন গোবিন্দ পঞ্চমী, গোবিন্দ পঞ্চমী তিথি শুভ আগমন, যার প্রভাবে এসে এই সারা বিশ্বে কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে। এই না অবদান। জয় শ্রী ভক্তি সিদ্ধান্ত শর্তের ঠাকুর শিল প্রভুপাদকে জয়। জয় গৌর গোবিন্দ মহারাজ কে জয়। গৌর শিল প্রভুপাদ কে জয়। ভক্তবৃন্দ কে জয়। জয় গৌর প্রেমানন্দে। এই জন্য ভক্তি